আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউনূসের ফখরুলের গুঞ্জন উড়িয়ে নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশাররফ নতুন মন্ত্রিত্ব পেলেন যারা। যে ভুলের জন্য ক্ষমা চাইতে হবে সাদিক কায়েম, হান্নান মাসুদ ও আসিফ মাহমুদদের। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদির আশা অনিশ্চিত, নেপথ্যে কারণ কি? যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহযোগিতা করবে আফগানিস্তান। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সরকার গঠনের দ্বার প্রান্তে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় ও রাজনৈতিক বিভিন্ন সূত্রের মতে বর্তমান রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদে পরিবর্তন এখন সময়ের অপেক্ষা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন সরকারের সঙ্গে মিত্র রাজনৈতিক শক্তিগুলোকে, বিশেষ করে জামাতকে রাষ্ট্রীয় কাঠামোয় সম্মানজনক অবস্থান ও স্থিতিশীলতার আশ্বাস দেওয়ার বার্তাও পরোক্ষভাবে উঠে আসছে। বিএনপির স্থায়ী কমিটির বর্ষিয়ান সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নামও আলোচনায় ছিল। নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে। ইতিপূর্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা নিয়ে গুঞ্জন ছিল সবার মুখে। সরকারি রেকর্ড এবং আনুষ্ঠানিক রেফারেন্সের জন্য জারি করা মন্ত্রী পরিষদের প্রস্তাবিত কাঠামোটি নিম্নে দেয়া হলো। নিয়োগ এবং পোর্টফোলিও বরাদ্দ প্রতিষ্ঠিত সরকারি প্রটোকল অনুসারে তালিকাভুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর খন্দকার মোশাররফ। স্পিকার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদের স্পিকার হিসেবে থাকবেন অ্যাডভোকেট জাইনুল আবেদিন অথবা নিতাই রায় চৌধুরী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, পররাষ্ট্রমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর হুমায়ুন কবির। অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন ডক্টর রেজা কিবরিয়া, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী সাইদ আল নোমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রতিমন্ত্রী ডক্টর মাহাদি আমিন, পরিকল্পনা মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বাণিজ্য মন্ত্রী আব্দুল মুখতাদির, শিল্পমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, নৌ পরিবহন মন্ত্রী মেজর হাফিজ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নজরুল ইসলাম খান, পানি সম্পদ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফজলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আমানুল্লাহ আমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জোনায়েদ সাকি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ, যুব ও ক্রীড়া মন্ত্রী আলী আসগর লবি, ধর্ম বিষয়ক মন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান দুদু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নুরুল হক নূর, রেলমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, জনপ্রশাসন মন্ত্রী ডক্টর ইসমাইল জবিউল্লাহ, সমাজ কল্যাণ মন্ত্রী রুহুল কবির রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন দীপেন দেওয়ান। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ায় এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার 16 ফেব্রুয়ারি দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। নাসির উদ্দিন নাসির লেখেন, এনসিপির হান্নান মাসুদ, আসিফ মাহমুদ ও সাদিক কায়েম সহ সংশ্লিষ্ট সকলকে জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত যে অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে তা ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। একটি স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্ব জ্ঞানহীন আচরণ। নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি 13 ফেব্রুয়ারি রাত 10টা 28 মিনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময় তিনি অন্যত্র গিয়ে ঘটনা ঘটিয়েছেন, এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। বিশেষ করে হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে যেখানে 2 ঘন্টার বেশি সময় প্রয়োজন, সেখানে একই সময়ে 2 স্থানে উপস্থিত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনাটির ভিন্ন মাত্রা ও অন্তর্নিহিত বাস্তবতাকে আরও স্পষ্ট করে। ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ ও গুরুতর স্পর্শকাতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে হেয় করার অপপ্রয়াস শুধু নৈতিক অবক্ষয়ের পরিচয় নয়, এটি সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। অতএব এনসিপির হান্নান মাসুদ ও আসিফ মাহমুদ সহ শিবির, রাজাকার চক্র, জামাতপন্থী গোষ্ঠী এবং সংশ্লিষ্ট এনসিপির নেতৃবৃন্দের প্রতি স্পষ্ট দাবি,
জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করতে হবে। সত্য প্রতিষ্ঠিত হোক, অপপ্রচার বন্ধ হোক এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি চিরতরে পরিহার করা হোক। দীর্ঘ 15 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভোট দিয়েছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। এতে তাকে বলতে শোনা যায়, 15 বছর পরে ভোট দিলাম, অনেকদিন দিতে পারি নাই। এটা একটা আফসোস ছিল যে মরবার আগে আর দিতে পারি কিনা। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দীর্ঘ 15 বছর পর ভোট প্রদান বিষয়ক এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান পরবর্তী মিডিয়াকে দেওয়া তার বক্তব্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে 2024 সালের 7 জানুয়ারি একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। অর্থাৎ আলোচিত ভিডিওটি এবারের নির্বাচনের নয়, বরং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়কার। বিষয়টি নিয়ে আরো অনুসন্ধানে 15 বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি শিরোনামে 2024 সালের দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, 7 জানুয়ারি রোববার বিকেল 3:45টার দিকে তার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 নাতনি সহ এসে ভোট দেন সাবেক এই রাষ্ট্রপতি। প্রতিবেদনে আরো বলা হয়, আব্দুল হামিদ সর্বশেষ 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন। ওই নির্বাচনে কিশোরগঞ্জ 4, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিক। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ 15 বছর পর ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সর্বশেষ 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন তিনি। মূলত 2013 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 20তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল হামিদ। পরে 2018 সালে দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। 2 মেয়াদে দীর্ঘ 10 বছরের বেশি সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। সুতরাং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ 15 বছর পর ভোট প্রদানের পর দেওয়া বক্তব্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনের মাধ্যমে 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অন্তর্বর্তী সরকার। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনায় ভিত্তিতে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন ও পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এটি জানানো হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। তবে তারই মধ্যে এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনা। খবর হিন্দুস্তান টাইমসের। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই আয়োজনে আঞ্চলিক অন্যান্য দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। শনিবার গভীর রাতে ভারতের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। এর কয়েক ঘন্টা আগে তারেক রহমানের দল বিএনপি নেতারা জানান, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হবে, কিন্তু 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি থাকায় নরেন্দ্র মোদী ঢাকায় আসতে পারছেন না বা পারেননি। আগামী সপ্তাহে এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে ভারতে সফরে আসছেন ম্যাক্রো এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকেই। অবশ্য মোদী না এলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভারত বাংলাদেশের সঙ্গে তাড়াহুড়ো করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে চায় না। যদিও সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় তা পুনরায় পুনর্গঠন করা এখনো দিল্লির কাছে অগ্রাধিকার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে ঘিরে আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে শুক্রবার 13 ফেব্রুয়ারি বেসরকারিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ফোন আলাপে 2 দেশের সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে। ধারণা করা হচ্ছে, যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা। তবে যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা চালালে ইরানকে সহায়তা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান।
রোববার 15 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহুল মুজাহিদ। তিনি বলেন, ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে। ইরান সম্প্রতি সময় সহনশীলতা দেখিয়েছে। তিনি উল্লেখ করেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাঁধবে না। জবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষ নয়, তবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এই যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে। বার্তা সংস্থা রয়টার্স দুদিন আগে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানো হবে। এদিকে গত কয়েক বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সহ সব দিকের সম্পর্ক ভালো হয়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অ্যাপেলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন মডেল আসছে। খুব শীঘ্রই উন্মোচিত হতে পারে আইফোন 17E। ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান এমনটাই জানিয়েছেন। তার দাবি, ডিভাইসটি অতি শীঘ্রই বাজারে আসবে। এর আগে আইফোন 16 উন্মোচিত হয়েছিল 2025 সালের 28 ফেব্রুয়ারি। সেই হিসেবে ফেব্রুয়ারিতে নতুন সংস্করণ আনা অস্বাভাবিক নয়। নতুন মডেল বড় পরিবর্তন হতে পারে চিপে। থাকতে পারে A19 চিপ। এছাড়া যুক্ত হতে পারে ম্যাক্সেফ চার্জিং সুবিধা। আগের মডেলে এই সুবিধা ছিল না। গারম্যানের মতে এতে থাকবে অ্যাপেলের নিজস্ব তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ, অর্থাৎ ভেতরের হার্ডওয়্যারের বড় আপডেট আসছে। সবচেয়ে বড় স্বস্তির খবর, দাম বাড়ছে না। আইফোনের 17E এর দাম $599 থাকতে পারে। আগের মডেলের দামও ছিল একই। তবে একটি বিষয় নিয়ে ধোঁয়াশা আছে। এর আগে গুঞ্জন ছিল নতুন মডেলে ডাইনামিক আইল্যান্ড যুক্ত হবে। বর্তমান 16 মডেলে রয়েছে নচ ডিজাইন। ডাইনামিক আইল্যান্ড সুবিধা নেই, কিন্তু গারম্যান এই বিষয়ে কিছু বলেননি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে 2026 সালে অ্যাপেলের জন্য ব্যস্ত সময় হতে যাচ্ছে। বছর জুড়ে একাধিক আইফোন উন্মোচনের পরিকল্পনা রয়েছে। নতুন আইপ্যাড ও আইপ্যাড এয়ারও আসছে শীঘ্রই। ডিজাইনে বড় পরিবর্তন নাও থাকতে পারে, তবে চিপ আপডেট হবে। আইপ্যাড মিনিতেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। প্রথমবারের মতো এতে ওএলইডি ডিসপ্লে যুক্ত হতে পারে এবং এছাড়া নতুন 14-16 ইঞ্চি ম্যাকবুক প্রো আসার কথা রয়েছে। ম্যাকবুক এয়ারে যুক্ত হতে পারে M5 চিপ। পরে বাজারে আসতে পারে নতুন ম্যাক স্টুডিও। সব মিলিয়ে অ্যাপেলের নতুন পণ্যের সূচনা হতে পারে আইফোন 17E দিয়ে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এবার খেলার খবর। ভারতের কাছে আইসিসি টি-20 বিশ্বকাপে 61 রানের বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেটের সমালোচনার ঝড় বইছে। সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সরাসরি টেলিভিশন অনুষ্ঠানের সাবেক পেস তারকা শোয়েব আখতার নকভিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যে ব্যক্তি ক্রিকেট বোঝে না তিনি বোর্ডের চেয়ারম্যান। এভাবে দল কিভাবে এগোবে? পরিকল্পনা নেই, বিনিয়োগ নেই, দীর্ঘমেয়াদী ভাবনা নেই। ফল তো এমনই হবে। শোয়েব আরও বলেন, গত 15 থেকে 20 বছরে সিস্টেমে কোনো উন্নতি হয়নি। একসময় আমরা ভারতের সঙ্গে সমানে লড়তাম, এখন তাদেরকে হারানো কঠিন। একজন খেলোয়াড় বাবর আজম সুপারস্টার বানানো হয়েছে, যে আপনাকে ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানো সবচেয়ে বড় অপরাধ। খেলার প্রসঙ্গে শোয়েব বলেন, 125 থেকে 130 কিলোমিটার গতিতে বল করে আধুনিক টি-20-তে ভয় দেখানো যায় না। প্রতিভা আছে, কিন্তু প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নেই। পাকিস্তান টসে জিতে ফিল্ডিং নিলে ভারত নির্ধারিত 20 ওভারে 175 রান সংগ্রহ করে। ওপেনার ঈশান কিষান 40 বলে 77 রানের ঝড়ো ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব করেন গুরুত্বপূর্ণ 32 রান। রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে এবং মাত্র 2 ওভারে 3 উইকেট হারায়। 18 ওভারে 114 রানে অল আউট হয়ে যায় দলটি। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।